নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা মনে পড়লে আজও আমার শরীরে শিহরণ জাগে। এটা এমন এক সম্পর্কের গল্প যা আমাদের সমাজে নিষিদ্ধ, কিন্তু আবেগের কাছে সেদিন আমরা হেরে গিয়েছিলাম। গল্পটা শোনার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের পরবর্তী গোপন কথাগুলো আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। তখন আমি অনার্সের দ্বিতীয় বর্ষে পড়ি। মধ্যবিত্ত পরিবারে যেমনটা হয়, পড়াশোনার চাপ আর পরিবারের নিয়মকানুন সব মিলিয়ে বেশ কড়াকড়ির মধ্যেই থাকতাম। আমার বাবা সরকারি চাকরি করতেন আর মা গৃহিণী। আমাদের বাসায় হঠাৎ করেই আমার খালাতো ভাই সুমন ভাইয়া এসে উঠল। ভাইয়া তখন ঢাকায় একটা চাকরির জন্য কোচিং করছিল, তাই মেস ছেড়ে আমাদের বাসায় কিছুদিন থাকার সিদ্ধান্ত নিয়েছিল। সুমন ভাইয়া আমার চেয়ে বছর 4 বড়। ছোটবেলায় আমরা একসাথে অনেক খেলেছি, কিন্তু বড় হওয়ার পর তেমন একটা কথা হতো না। উনি বেশ গম্ভীর আর চুপচাপ স্বভাবের ছিলেন। কিন্তু ভাইয়া, উনি আমাদের বাসায় আসার পর থেকেই বাড়ির পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেল। আমার ঘর আর ভাইয়ার থাকার ঘরটা ছিল পাশাপাশি। আমার তখন সেমিস্টার ফাইনাল সামনে। অর্থনীতির কিছু কঠিন টপিক কিছুতেই মাথায় ঢুকছিল না। মা একদিন খাবার টেবিলে বলল, সুমন তো ইকোনমিক্স নিয়েই পড়েছে, তুই ওর কাছে একটু বুঝে নিলেই তো পারিস। আমি প্রথমে একটু লজ্জা পাচ্ছিলাম, কিন্তু ভাইয়া বলল, হ্যাঁ রিয়া, কোনো সমস্যা নেই, তুই রাতে বই নিয়ে আসিস, আমি দেখিয়ে দেব। সেই শুরু। প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পর যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, আমি বই খাতা নিয়ে ভাইয়ার ঘরে যেতাম। প্রথম কয়েকদিন সবকিছু খুব স্বাভাবিক ছিল। ভাইয়া আমাকে খুব যত্ন করে পড়া বোঝাতেন। কিন্তু বিপত্তিটা ঘটল এক বর্ষার রাতে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানালার কাঁচ ঝনঝন করছে বাতাসের তোড়ে। লোডশেডিংয়ের কারণে পুরো এলাকা অন্ধকার, শুধু আমাদের টেবিলে জ্বলছে একটা ইমার্জেন্সি লাইট। আলো আধারে সেই পরিবেশে ঘরটা কেমন যেন মায়াবী লাগছিল। ভাইয়া আমার পাশে বসে আমাকে একটা গ্রাফ বোঝাচ্ছিলেন। টেবিলটা ছোট হওয়ায় আমাদের বসার দূরত্ব ছিল খুব কম। ভাইয়া যখন খাতার ওপর ঝুঁকে পড়াচ্ছিলেন, তখন ওনার হাতের কনুইটা বারবার আমার বাহুতে লাগছিল। প্রথমবার লাগার পর আমি একটু সরে গিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি আর সরলাম না। ওনার শরীরের উষ্ণটা যেন আমার শরীরে এক অদ্ভুত বিদ্যুলা চমকের মতো খেলে গেল। আমি আর চোখে ভাইয়ার দিকে তাকালাম। ইমার্জেন্সি লাইটের মৃদু আলোয় ওনার শ্যামলা মুখটা অসম্ভব পুরুষদীপ্ত লাগছিল। কপালে কয়েক ফোঁটা ঘাম, চোখের দৃষ্টি খাতার দিকে নিবদ্ধ। হঠাৎ ভাইয়া মুখ তুলে আমার দিকে তাকালেন। আমি তখনও ওনার দিকেই তাকিয়েছিলাম। আমাদের চোখাচোখি হল। সেই দৃষ্টিতে কি ছিল আমি জানি না, কিন্তু আমি চোখ সরাতে পারলাম না। বাইরের বৃষ্টির শব্দের চেয়েও জোরে তখন আমার বুকের ভেতর ধরফরানি শুরু হয়ে গেছে। ভাইয়া ফিসফিস করে বললেন, রিয়া, বুঝতে পারছিস? আমি তখন পড়া কিছুই বুঝছিলাম না। আমার সমস্ত মনোযোগ ছিল ওনার ঠোঁটের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়লাম, যার অর্থ হ্যাঁ মা কি না তা আমি নিজেও জানি না। ভাইয়া হঠাৎ খাতাটা বন্ধ করে দিলেন। ঘরের নিস্তব্ধতায় শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। উনি ধীরে ধীরে নিজের চেয়ারটা আমার দিকে একটু ঘুরিয়ে নিলেন। ওনার ডান হাতটা আলতো করে আমার চেয়ারের হাতলে রাখলেন, যেন আমাকে আটকা পড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। তোর কি গরম লাগছে? ভাইয়া খুব নিচু স্বরে জিজ্ঞাসা করলেন। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু ঢোক গিললাম। আমার গলা শুকিয়ে আসছিল। ভাইয়া আমার নীরবতাকে হয়তো সম্মতি ভেবে নিলেন। উনি আস্তে আস্তে ওনার হাতটা আমার হাতের ওপর রাখলেন। ওনার হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন আগুনের স্রোত বয়ে গেল। আমি চাইলেই হাতটা সরিয়ে নিতে পারতাম, কিন্তু এক অজানা আকর্ষণে আমি অবশ হয়ে বসে রইলাম। ভাইয়া আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চাপ দিলেন। তারপর একটু একটু করে ওনার মুখটা আমার কানের কাছে আনলেন। ওনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আশ্রে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো গভীর খাদে পড়ে যাচ্ছি, কিন্তু সেই পতনেও এক ভীষণ সুখ আছে। রিয়া, তুই জানিস না তুই আজ কতটা সুন্দর লাগছিস। ভাইয়ার এই কথাটা আমার কানে বিষের মতো নয়, অমৃতের মতো শোনাল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভাইয়া, কেউ দেখে ফেলবে? সবাই ঘুমাচ্ছে, কেউ দেখবে না বলে ভাইয়া আমার চুলের ভেতর দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। ওনার স্পর্শে আমার শরীরের সব নিয়ন্ত্রণ যেন হারিয়ে যাচ্ছিল। ভাইয়া আমার চিবুক ধরে আমার মুখটা ওনার দিকে ফেরালেন। আমি তাকালাম ওনার চোখের দিকে। সেখানে তখন আর সেই গম্ভীর ভাইয়া নেই, সেখানে তখন এক আদিম নেশা।
উনি ধীরে ধীরে আমার ঠোঁটের কাছে নিজের ঠোঁট আনলেন। আমি বাধা দিতে পারলাম না। সমাজ, সংস্কার সবকিছু তখন তুচ্ছ মনে হচ্ছিল। উনি যখন আমাকে জড়িয়ে ধরলেন তখন মনে হল আমার হাড়গোড় সব গলে যাচ্ছে। ওনার শক্ত বুকের সাথে আমার নরম শরীরটা পিষে যাচ্ছিল। আমি অবচেতনেই ওনার পিঠের শার্টটা খামচে ধরলাম। বাইরের বৃষ্টির তাণ্ডব যেন আমাদের ভেতরের ঝড়ের কাছে হার মেনে যাচ্ছিল। ভাইয়া আমার বলার কাছে মুখ ডুবিয়ে দিলেন। ওনার খোঁচা খোঁচা দাড়ি আমার নরম ত্বকে ঘষা লাগছিল। তাতে ব্যথা নয়, বরং এক তীব্র সুখের অনুভূতি হচ্ছিল। আমি নিজের অজান্তেই ওনার চুলের ভেতর আঙুল ঢুকিয়ে দিলাম। আমার মুখ দিয়ে অস্ফুট এক গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। সেই রাতে পড়ার টেবিলের সেই গোপন খেলা কতক্ষণ চলেছিল আমার মনে নেই। শুধু মনে আছে এক সময় বিদ্যুৎ চলে এসেছিল, আর আমরা ছিটকে দুজন দুদিকে সরে গিয়েছিলাম। কিন্তু সেই রাতের সেই স্পর্শ, সেই নিষিদ্ধ ভালোবাসা আমাদের দুজনের মনেই এক গভীর ছাপ ফেলে দিয়েছিল। এরপর থেকে যতবারই ভাইয়ার সাথে আমার দেখা হতো, আমাদের চোখে সেই রাতের স্মৃতি ভেসে উঠত। আমরা কেউ মুখে কিছু বলতাম না, কিন্তু আমাদের চোখের ভাষা একে অপরকে ঠিকই বুঝিয়ে দিত আমরা কি চাই। এই ছিল আমার জীবনের এক গোপন অধ্যায়। হয়তো সামাজিকভাবে এটা অন্যায়, কিন্তু সেই মুহূর্তের আবেগটা ছিল একেবারেই খাঁটি। বন্ধুরা, কেমন লাগলো আমার জীবনের এই সত্য ঘটনাটি? যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।